কলকাতা নাইট রাইডার্সের বোলিং নিয়ে একেবারে ছেলে খেলা করলো মুম্বাই ইন্ডিয়ান্স। একেবারে ছেলে খেলা করলেন রোহিত শর্মা এবং রায়ান রিকেলটন। এবং এই একটা ম্যাচ দেখার পরই বোঝা গেল যে এই বোলিং লাইন আপ নিয়ে আইপিএল জেতা সম্ভব নয়। যে কোনো টুর্নামেন্ট কিন্তু বোলাররাই জেতান, বোলারদের উইকেটই কিন্তু টুর্নামেন্ট জিততে সাহায্য করে। ব্যাটাররা দু একটা দুর্দান্ত ইনিংস খেলে কয়েকটা ম্যাচ জেতাতে পারেন, কিন্তু আলটিমেটলি টুর্নামেন্ট জেতার জন্য বোলিং লাইন আপের প্রয়োজন, ভালো বোলিং লাইন আপের প্রয়োজন। 2024-এ কলকাতার কাছে মিচেল স্টার্ক ছিল, হর্ষিত রানা ছিলেন, কিন্তু এই বোলিং লাইন আপ নিয়ে বেশি আশা করা সম্ভবই নয়। কলকাতা যখন প্রথমে ব্যাটিং করলো 220, তখন মনে হচ্ছিল হয়তো 15-20 রান কম হয়েছে, হয়তো আর একটু বেশি হতে পারতো, কিন্তু স্টিল একটা বিশ্বাস ছিল যে এই রানটা ডিফেন্ড করা সম্ভব। বিশেষ করে মুম্বাই ইন্ডিয়ান্স তাদের প্রথম ম্যাচে, আইপিএল এ তাদের প্রথম ম্যাচে সেরকম পারফর্ম করতে পারে না, এত রান তারা চেস করেনি আইপিএল এর মঞ্চে। কিন্তু তারপরে ওই 2-3 ওভার বোলিং দেখার পরেই ধারণাটা পুরোপুরি এটা কি হলো। কলকাতার দলটা দেখে আজকে খুবই অ্যাভারেজ একটা দল মনে হলো। ব্যাটিং আমি তাও বাদ রাখছি, এক্ষেত্রে ব্যাটিং এ 2-3 জন যদি একই সাথে ক্লিক করে যান এই টিমটা 240-50 তুলে দেবে, কিন্তু বোলিং আমি জানি না 2-3 জন যদি ক্লিকও করেন আলটিমেটলি কি রেজাল্ট হবে আমি জানি না। এবং একই সাথে ক্যাপ্টেন্সি আজকে যেটা দেখলাম, মানে ভয়াবহ ক্যাপ্টেন্সি। কলকাতার দলে একজন লিডারের প্রয়োজন, যে জিনিসটা কলকাতা খুব মিস করছে, একজন লিডার। দেখুন রিঙ্কু সিং খারাপ নন, যদিও ক্যাপ্টেন হিসেবে তার কোনো সিদ্ধান্তই আজকে ক্লিক করেনি, কিন্তু স্টিল রিঙ্কু সিং খারাপ নন। কিন্তু ওই লিডার মানে যে ব্যাপারটাকে বোঝায়, লিডার যেটা শ্রেয়াস 2024-এ ছিলেন এবং 2025-এ পাঞ্জাবে গিয়েও সেই লিডারশিপ তিনি দেখিয়েছিলেন, তো সেই লিডারের দরকার। ক্যাপ্টেন অন্য জিনিস, কিন্তু লিডার আলাদা জিনিস। আরসিবির ক্যাপ্টেন রজত পাতিদার, কিন্তু লিডার বিরাট কোহলি। মুম্বাই দলের লিডারের ছড়াছড়ি, রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়া, সূর্যকুমার যাদব, সেই লিডার দরকার। কলকাতা দলে সেই লিডারের অভাব অ্যাকচুয়ালি রয়েছে। রাসেল টাসেল যখন ছিলেন তখনও তারা সেই প্রপার লিডার ছিলেন না, কিন্তু স্টিল ম্যাচ উইনার তারা ছিলেন। তারা জানতেন কলকাতাকে কিভাবে বার করতে হয়, তো সেই জায়গাটা তো মিসিং। এবং অল ওভার কলকাতার দলে কিছুই যেন নেই। গম্ভীরা যখন ছিলেন মাঠের বাইরে থেকেও তিনি লিডার ছিলেন। কি বলবো কি বলবো, ব্যাটিং যথেষ্ট ভালো হয়েছে, 235-40 উঠতে পারতো, বাট তাও যতটুকু হয়েছে যথেষ্ট ভালো হয়েছে। কিন্তু এই বোলিং লাইন আপ, হায় রে, পাথিরানা যতদিন না ফিরছেন আমি কোনো উন্নতি দেখছি না। এবং সত্যি কথা বলতে পাথিরানা ফিরলেও কি উন্নতি হবে আমি বুঝতে পারছি না। কার্তিক ত্যাগী এবং বৈভব অরোরা এই মুহূর্তে ভারতের দুজন পেসার, এবং এরপরে উমরান, তার সাথে নবদীপ সাইনি, এরা রয়েছেন। আরো যারা রয়েছেন তারা তো একেবারে আনকমন ডোমেস্টিক, এদের উপর খুব ভরসা করে থাকা যাবে না। কলকাতা যখন টিমটা বানিয়েছিল দেখে মনে হচ্ছিল খুব পারফেক্ট একটা টিম হয়েছে, সত্যি কথা। মাথিসা পাথিরানা এবং মুস্তাফিজুর রহমান দুজন বিদেশি পেসার ছিলেন এবং দুজনেই দারুণ। টি-20 ক্রিকেটের জন্য ঠিকঠাক ভাবে যদি তাদের ব্যবহার করা হতো দুজনেই পারফেক্ট হয়ে উঠতে পারতেন। তার সাথে হর্ষিত তো ছিলেনই, বৈভব অরোরা যথেষ্ট ভালো বোলিং করেছিলেন আগের সিজনে, আকাশদীপকে কলকাতা নিয়েছিল। সুতরাং অল ওভার টিমটা খুব কম্প্যাক্ট একটা টিম মনে হচ্ছিল। তো সেখান থেকে এই চারজনই যখন নেই, আকাশদীপ, হর্ষিত, মুস্তাফিজুর, পাথিরানা, তখন অ্যাকচুয়ালি টিমটাকে দেখে মনে হচ্ছে এই আইপিএল এর সবচেয়ে উইকেস্ট টিম। বোলিং, আমি ক্যাপ্টেন্সির কথা যদি বলি, যেটা আমি বললাম ক্যাপ্টেন্সি ঠিকঠাক হলোই না। ক্যাপ্টেন্সি তো আমি কিছু বুঝলামই না কি করা হলো। নারিনের 3টে ওভার রাখা হলো, তাও লাস্টে একটা ওভার তাকে দেওয়া হয়েছে। এবং মেবি পাওয়ার প্লেতে নারিনকে একটা ওভার দেওয়া যেতে পারতো, একটা না 2টো ওভার দেওয়া যেতে পারতো। কারণ যখন একদিক থেকে রায়ান রিকেলটন বাহাতি ব্যাটার যথেষ্ট ভালো খেলছিলেন, তো সেই জায়গাতে দাঁড়িয়ে রায়ান রিকেলটনের সামনে নারিন অফ স্পিন আনা যেতেই পারতো, 2টো ওভার পাওয়ার প্লেতে দেওয়া যেতে পারতো যখন মুজরামানি চলছিলেন না। কি বলবো বলুন তো, মানে দেখুন 2-3টে ভুল ত্রুটি থাকলে সেগুলো আলাদা করে পয়েন্ট আউট করা যায়, কিন্তু এক্ষেত্রে যেন পুরো ফিল্ডিং, বোলিং, কলকাতার ওই দ্বিতীয় ইনিংসটা যেখানে কলকাতা বোলিং করলো, সেই পুরো দ্বিতীয় ইনিংসটাতেই যেন গন্ডগোল রয়েছে। কোন জায়গাটাতে আমি গিয়ে চিহ্নিত করব? বরুণ চক্রবর্তীকে যেভাবে আরামসে তারা মারছিলেন দুজনেই, রোহিত এবং রিকেলটন দুজনেই যেভাবে বরুণের এগেস্টে খেলেছে, 4 ওভারে 48, মুজরাবানি 3 ওভারে 34, বৈভব 4 ওভারে 52। হর্ষিত রানা যখন থাকতেন, হর্ষিত রানা ওই পাওয়ার প্লে থেকে শুরু করে ওই আপনার ধরুন 12, 13, 14 ওই ওভারগুলোতে এত সুন্দর বোলিং করতেন ওই সময়টা, বিশেষ করে পাওয়ার প্লে মাঝখানে বা পাওয়ার প্লে থেকে একটু পরে গিয়ে ওই 6 ওভার 7 ওভার বা 10-12 ওভার অত দূর পর্যন্ত। ডেথ ওভারে হর্ষিত রানা কোনোদিনও দুর্দান্ত ছিলেন না, তাকে যখনই ব্যবহার করা হয়েছে খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যায়নি। তো ওই সময়তে হর্ষিত রানা যতটা ভালো বোলিং করতেন, উইকেট তুলতেন, পার্টনারশিপ ব্রেকার ছিলেন, তো সেই জায়গাতে অ্যাকচুয়ালি হর্ষিত রানাকে খুব মিস করেছে কলকাতা। দরকার হর্ষিত রানা ভারতীয় দলে যখনই খেলেন অনেক ট্রোল হয় তাকে, কিন্তু কলকাতার হয়ে হর্ষিত রানা
এতটাই কন্ট্রিবিউট করেছে বিগত 2-3 বছরে যে সত্যি কলকাতা মিস করছে তাকে। হর্ষিতার রিপ্লেসমেন্ট কলকাতা পাইনি। বৈভব তো তিনি তার মতনই রয়েছেন, মুজরাবানি কোনোদিনও স্টার্ক বা যাই হোক সেই জায়গাতে পৌঁছাতে পারবেন না আমি শিওর, কিন্তু হর্ষিত রানার এই টিমের সবচেয়ে অভাব বোঝা যাচ্ছে। নারিন, আমি জানি না সে আগের নারিন বোলিং এখনো রয়েছেন কিনা, মেবি রয়েছেন, কিন্তু সেই ঝলকটা আজকে দেখতে পেলাম না নারিনের মধ্যে। অনুকূল রয়কে ঠিকঠাক ব্যবহার করা হলো না। সবচেয়ে বড় কথা, যখন পেসাররা রান খাচ্ছে তখন গ্রিনকে একটু ট্রাই করা যেতে পারতো মাঝে 1-2 ওভার, ওই মিডিয়াম পেস একটু স্লো বল করে, বাট করা হলো না। আমি জানি না, বোলিং খুবই অড হয়েছে। অ্যাকচুয়ালি পাওয়ার প্লেতেই মুম্বাই কলকাতার হাত থেকে ম্যাচটা বার করে নিয়ে গেছে। তারপরে যদি কলকাতা কিছু করতে পারতো তাহলে এই নারিন বা বরুণে এক্সট্রাঅর্ডিনারি কিছু বোলিং, যেটা মানে এই বোলিং লাইন আপে বিশ্বাস করো কেউ মানে বোলারদের মধ্যে কেউ যদি ম্যাচ উইনার থেকে থাকেন তাহলে এই নারিন বা বরুণ, কোনো পেসারদের মধ্যে ম্যাচ উইনিং কোনো কোয়ালিটি এই বোলিং লাইন আপে অন্তত নেই, এইটুকুনি আমি বলতে পারি। সো জানি না, খুবই সাধারণ মানের বোলিং। আমি বলতেই পারি যে কলকাতা প্রথম ম্যাচ ঠিক আছে শুধরে যাবে, সবকিছু হবে, পাথিরানালে সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু খুবই আশাহত হলাম এই পারফরমেন্স থেকে এবং খুব একটা আশা করতেও পারছি না। মুম্বাইয়ের ব্যাটিং এর কথাতে আসি, রোহিত শর্মা দুর্দান্ত ব্যাটিং করেছেন। মানে একটা জিনিস ভেবেই অবাক লাগে যে রোহিত শর্মা, বিরাট কোহলি এরা আন্তর্জাতিক টি-20 ক্রিকেট থেকে অবসরপ্রাপ্ত, একজন 78, একজন 69, এরা সত্যি অবসরপ্রাপ্ত। মানে ওই যে সেদিন বিশ্বকাপ জয়ের পর তার অবসরে ঘোষণা করেছিলেন, হয়তো খুব মানে একদম দারুণ একটা মুহূর্তে, দারুণ দিনে একটা ট্রফি জয় করে অবসর নিয়েছিলেন, খুব ভালো একটা আইকনিক রিটায়ারমেন্ট মনে হচ্ছিল, কিন্তু মেবি সেদিন অবসর না নিয়ে কি বলবো, মানে তারা অ্যাকচুয়ালি জানতেন না যে টেস্ট ক্রিকেট থেকেও তাদেরকে তাড়াতাড়ি সরে আসতে হবে, তাহলে হয়তো সেদিন তারা অবসর নিতেন না এবং এই ব্যাটিংগুলো আমরা তাদের থেকে আরো দেখতে পেতাম। দারুণ খেলেছেন রোহিত শর্মা, রায়ান রিকেলটন ঠিক ততটাই ভালো, দুজনে মিলে একেবারে দুদিক থেকে দারুণ ডানহাতি বাঁহাতি কম্বিনেশন যদি এরকম হয় তাহলে আর কি চাই, এই জুটি কাঁপাবে আইপিএল। এবং বোলিং যদি এরকম হয় তাহলে তো কিছু করারই নেই। সূর্য, তিলক এবং প্রত্যেকেই ম্যাচ উইনার। আপনি দেখুন হার্দিক যে টপ 5, রোহিত, রিকেলটন এরকম খেললেন, তারপরে সূর্য ম্যাচ উইনার। হ্যাঁ, আইপিএল এ সূর্য ম্যাচ উইনার, ভারতীয় দলে যাই করুন না কেন। তিলক বর্মা ম্যাচ উইনার, হার্দিক পান্ডিয়া ম্যাচ উইনার, ঠিক আছে, এরপরে রাদারফোর্ড রয়েছেন। তো এইরকম ব্যাটিং লাইন আপ যখন থাকবে তখন তো 220 মোটেও খুব সহজ নয় ডিফেন্ড করা, এবং কলকাতায় এরকম বোলিং করলে আর কি। দারুণ ব্যাটিং করেছে মুম্বাই ইন্ডিয়ান্স। কলকাতার ব্যাটিং এর কথা যদি বলি, দেখুন ব্যাটিং খুব খারাপ হচ্ছে এমন একদমই নয়, একেবারেই নয়। আজিঙ্কে রাহানে ওই বুড়ো টেস্ট প্লেয়ার, সেই তকমা ছেড়ে বেরিয়ে এসে খুব ভালো খেলছেন, ইভেন আজকেও দারুণ খেলেছে। হ্যাঁ, শেষ দিকে একটু রানের গতি কমে গেছে, শেষ দিকে না, মিডল ওভারগুলোতে রানের গতি কমে গেছে। এবং একটা জিনিস একটু অবাক করা ব্যাপার, দেখুন রানের গতি কখন কমতে পারে, যখন দুদিক থেকে দুজন স্পিনার লাগিয়ে দেওয়া হয়েছে, একদম উইকেট টু উইকেট বোলিং করছেন তারা, কিন্তু সেটা তো মুম্বাই করেনি। বারকান্ডেও রান খেয়েছেন একবারে 16, আল্লাহ গজনাফারও 4 ওভারে 51 রান খেয়েছেন। মুম্বাই কোথায়, কলকাতা কোথায় আটকে গেল? শার্দুল ঠাকুরের বোলিং এর সামনে আটকে গেল। তো এটা একটু সমস্যার ব্যাপার, না জাসপ্রীত বুমরার সামনে তারা আটকেছে, না তারা স্পিনারদের সামনে আটকেছে। কলকাতার মিডল ওভারে রানের গতি কমে গেল শার্দুল ঠাকুরের সামনে, এটাই তো চিন্তার কারণ। যাই হোক, ওই জায়গায় ওই ফেসটা যদি আমি বাদ দিই, তাছাড়া অল ওভার ভালোই ব্যাটিং হয়েছে। রঘুবংশী দারুণ খেলেছেন, স্টার বয়। কলকাতা যেন প্লিজ রঘুবংশীকে কোনোদিনও না ছাড়ে। রিঙ্কু শেষ দিকে আর একটু অ্যাক্সিলারেট করতে পারতেন, বাট ঠিক আছে। গ্রিন একটু ঠিক আছে, আমি তাও বলছি ব্যাটিং ঠিক আছে। যদি এই যে আজকে ফিন আইল্যান্ড 17 বলে 37, এটা যদি 27 বল তিনি খেলেন, এটা অ্যাটলিস্ট 57-60 অব্দি উঠবে, ঠিক আছে। সো এর মধ্যে এই রানে ক্লিক করেছে, রঘুবংশী ক্লিক করেছে, আর একজনও যদি 50 ছাড়িয়ে যান, এই স্কোরটা 235-40 আরামসে উঠে যাবে। কলকাতার ব্যাটিং নিয়ে অ্যাকচুয়ালি খুব একটা চিন্তার কারণ নেই। স্টিল এই পিচ অবশ্যই ব্যাটিং ফ্রেন্ডলি পিচ ছিল, এবং বুঝতেই পারছেন এবারে আইপিএলে কি হতে চলেছে। ঠিক আছে, তাও আমি বলছি কলকাতার ব্যাটিং ডিফেন্ড করা যায়, ঠিক আছে, কিন্তু বোলিং 220 জায়গায় কলকাতা যদি 250 তুলতো, মুম্বাই চেস করে দিত। যাই হোক, এবার কি বলবো, বাকিটা তো সময় হলেই জানা যাবে। তবে কলকাতাকে অনেক কিছু শুধরাতে হবে। টিম যখন বানানো হচ্ছিল দেখে মনে হচ্ছিল খুব ভালো টিম, বিশেষ করে বোলিং এর জন্য, কিন্তু এই 4 জন প্লেয়ার চলে যাওয়ার পর, পাথিরানা, হর্ষিত রানা, মুস্তাফিজুর এবং আকাশদীপ, এই কলকাতা টিমটাকে দেখে খুবই সাধারণ মানে খুবই অ্যাভারেজ একটা টিম মনে হচ্ছে বোলিং এর দিক থেকে। ফিল্ডিং এ ক্যাচ মিস, বৈভব অরোরা যে ক্যাচটা ছাড়লেন, ক্যাচ মিস হচ্ছে, একটা রান আউট হয়েছে ভালো, কিন্তু একটা ভালো ক্যাচও হয়েছে, কিন্তু স্টিল ফিল্ডিং নট গুড। তো অনেক কিছু শুধরাতে হবে, নয়তো টুর্নামেন্ট জেতা কিন্তু অনেক দূরস্থ মনে হচ্ছে।